আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। পছন্দ হয়েছে রুমটা? এটাই রিসর্টের সব থেকে বেস্ট হানিমুন সুইট। খুশি প্রহরের দিকে ঘুরে দুই হাতে প্রহরের গলা জড়িয়ে ধরে হাসি মুখে বলল, অনেক অনেক পছন্দ হয়েছে। আই জাস্ট লাভ ইট। আচ্ছা, এটাকে হানিমুন কেন বলে? এখানে না হানি আছে না মুন, তাহলে হানিমুন কিভাবে হলো? প্রহর মৃদু হেসে বলল, আছে তো। এই যে আমার সামনে হচ্ছে আমার মন, আর এই মনের মাঝেই ভরপুর মধুর ভান্ডার আছে, তাহলে হয়ে গেল তো হানিমুন। ওয়াও, হোয়াট এ ক্রিয়েটিভ। শুক্রিয়া জনাবা। বাই দ্য ওয়ে, তোমার জন্য আরেকটা সারপ্রাইজ আছে। সত্যি? কি সারপ্রাইজ? আসো দেখাচ্ছি। প্রহর খুশির হাত ধরে ব্যালকনির দরজা খুলে ব্যালকনিতে নিয়ে এলো। ব্যালকনিটা বিশাল খোলা জায়গা নিয়ে গঠিত, একটা ছোট মোটো ছাদের সমান। আর ব্যালকনির সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো বড় একটা প্রাইভেট সুইমিং পুল, যার সীমানা একদম ব্যালকনির শেষ মাথায় গিয়ে ঠেকেছে। উপর থেকে দেখে মনে হবে সমুদ্রের সামনে আর একটা ছোট সমুদ্র। সুইমিং পুলের পানির ওপর সুন্দর করে গোলাপের পাপড়ি ছিটানো। খুশির যেন আনন্দ ধরছে না, এত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য সে এর আগে কখনো দেখেনি। খুশি উল্লাসিত হয়ে বলল, ওয়াও, আমার তো আর তর সইছে না। প্রহর, আমি এক্ষুনি পুলে নামবো, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আগে চেঞ্জ তো করে নাও। এইভাবেই নামবে নাকি? ওকে, আমি এক্ষুনি চেঞ্জ করে আসছি। খুশি এক ছুটে চলে গেল চেঞ্জ করতে। প্রহরও চেঞ্জ করার জন্য ভেতরে এলো। খুশি একটা 3/4 টাইস আর টি শার্ট পরল, আর প্রহর খালি গায়ে শুধু একটা বক্সার হাফ প্যান্ট পরল। চেঞ্জ করার শেষে প্রহর আবারও খুশিকে কোলে তুলে নিল। কোলে নিয়ে ব্যালকনিতে আসলো, তারপর খুশিকে নিয়েই ধীরে ধীরে পুলের পানিতে নামলো। তখন নাচতে নাচতে পানিতে নামতে তো চেয়েছে, কিন্তু ঠান্ডা পানির শীতলতা শরীরে লাগতেই শিরশিরানি জেগে উঠল খুশির। খুশি প্রহরের গলা চাপটে ধরল। প্রহর মুচকি হেসে বলল, কি সব এনার্জি ফুস হয়ে গেল এইটুকু ঠান্ডাতেই গুবকাত? খুশি নিজের অ্যাটিটিউড ধরে রাখার প্রবল প্রচেষ্টা চালিয়ে বলল, মোটেই না, এটা কোনো ব্যাপার হলো? এইটুকু ঠান্ডা তো আমার কাছে কিছুই না। ইয়া শিওর, আই ক্যান সি দ্যাট। প্রহর পুলে নেমে খুশিকে ছেড়ে দিতে নিলেই খুশি প্রহরের গলা আরো শক্ত করে ধরে তড়িঘড়ি করে বলল, আরে আরে, কি করছো? আমি সাঁতার জানি না, ডুবে যাবো তো। প্রহর ভ্রু কুঁচকে বলল, হোয়াট? তুমি সাঁতার জানো না? আর সাঁতার জানো না তাহলে পুলে নামার জন্য এত লাফাচ্ছিলে কেন? ও মা, সাঁতার না জানলে পুলে নামা যাবে না এমন কোনো নিয়ম আছে নাকি? আর তাছাড়া তুমি তো আছোই, তুমি থাকতে আমার সাঁতার জানার কি দরকার? অবশ্যই দরকার আছে। প্রত্যেকটা ব্যক্তিরই সাঁতার জানা অতি আবশ্যক, যাতে কখনো কোনো বিপদে পড়লে নিজেকে রক্ষা করতে পারো। আচ্ছা, তাহলে তুমি শিখিয়ে দাও। প্রহর খুশির দুই পা নিচের কোমরের সাথে পেঁচিয়ে খুশিকে মুখোমুখি করে কোলে বসালো। তারপর বলে উঠল, আগে ডুবে ডুবে যাওয়া তো শেখো, তারপর না হয় সাঁতার শিখো। প্রহর খুশির সাথে লিপলক করে খুশিকে নিয়ে পানির মাঝে ডুব দিল। স্বচ্ছ পানির গভীরতায় সিক্ত করল নিজেদের। খুশি এই প্রথম এভাবে কোনো পানিতে নেমেছে। প্রথমবার হওয়ায় খুশি একটু ভয় পেয়ে প্রহরকে শক্ত হাতে চাপটে ধরল। তবে কিছু মুহূর্ত অতিবাহিত হতেই খুশির ভয় কমে এলো। প্রিয়তমের সাথে এই রোমাঞ্চকর মুহূর্তটাকে সানন্দে অনুভব করছে। মনে হচ্ছে কোনো অজানা সুখের রাজ্যে ভাসছে তারা। কিছুক্ষণ পরেই আবার খুশিকে নিয়ে পানির ভিতর থেকে মাথা তুলল প্রহর। দুজনেই হাঁপাচ্ছে, ঠোঁটে ভাসছে তৃপ্তির হাসি। এই অনাবিল সুখের মুহূর্ত দেওয়ার জন্য খুশিও প্রহরকে রিটার্ন গিফট দিতে পিছুপা হলো না। প্রহরের অথরে নিজের অথরের মধু ঢেলে দিল। প্রহরও সেটা সাদরে গ্রহণ করে নিল। চুম্বন ক্রিয়া শেষে খুশি প্রহরের কপাল থেকে গাল পর্যন্ত তর্জনী আঙ্গুলটা স্লাইড করে আবেদনময়ী হাসি দিয়ে বলল, स्विमिंग पूल में नहा के और भी नमकीन हो गए हो। হেসে দিল প্রহর। খুশিকে নিয়ে আরও কিছু সময় পুলের মাঝে নানা রকম লীলায় মেতে উঠল। খুশিকে পিঠে চড়িয়ে সাঁতার কাটছে প্রহর। ওদের দুজনের এই প্রেমলীলা যে আরও এক ব্যক্তি দেখছে, সেটার বিন্দু মাত্র ধারণা নেই ওদের। দূরবীনের সাহায্যে নজর রাখছে ওদের ওপর। ওদের দুজনের এই প্রেমলীলা তার ভেতরের আগুনে যেন ঘি ঢেলে দিচ্ছে।
প্রহর খুশির এত সুখ তার শরীরে কাটার মতো বিচ্ছে। সে মনে মনে পণ করছে ওদের এই সুখ বেশিক্ষণ টিকতে দিবে না সে, কিছুতেই না। ওরা কিছুক্ষণ রেস্ট করে সবাই আবার নিচে নেমে এলো খাওয়া দাওয়া করতে। লাঞ্চ করার জন্য ফুড কর্নারে এলো ওরা। 4 জন এসে একটা টেবিলে বসলো। মেনু কার্ড দেখে কিছু সামুদ্রিক মাছের আইটেম অর্ডার করলো। খাবার আস্তে আস্তে ওরা নিজেদের মাঝে আড্ডা জুড়ে দিল। ওদের খাবার টেবিলের কিছুটা দূরেই রয়েছে রিসোর্টের বিশাল সুইমিং পুল, যেখানে অনেক লোক সুইম করছে। কথার মাঝেই ফাহিমের নজর গেল সেদিকে। ফরেনার মেয়েরা সব বিকিনি পরে সুইমিং পুলে নেমেছে। প্রহর সেটা দেখে বাঁকা হেসে বলল, আই মাস্ট সেই প্রহর, সে একটা ফার্স্ট ক্লাস জায়গা সিলেক্ট করেছিস তুই। চারদিকে খালি ভিউ আর ভিউ। ফাহিমের কথায় তিশা ভ্রু কুঁচকে পাশে তাকালো। ফাহিমের এত মুগ্ধতার কারণ বুঝতে পারল সে। দাঁত কিরমির করে ফাহিমের পায়ে পাড়া দিয়ে বলল, তোমার নজর আজকালকার বেশি চলছে। বলো তো, একেবারে অন্ধ করে দেই কি বলো? তখন শুধু চোখের সামনে তারা ঝিলমিল করবে, ভালো হবে না বলো? ফাহিম জোরপূর্বক হেসে বলল, না থাক, তোমার এত কষ্ট করার কি দরকার? এই যে আমি কালো চশমা পরে নিলাম। ফাহিমের অবস্থা দেখে খুশি তিশার উদ্দেশ্যে বলল, বাহ তিশা, এই না হলো বাঙালি নারী যার 16 কলা ভারী। আড্ডার মাঝেই খাবার চলে এলো। হাসি খুশির মাধ্যমে ওরা আবার খেয়ে নিল। সেই অজানা ব্যক্তি ওদের সব গতিবিধির ওপরে নজর গেড়ে আছে। কখন কি করছে না করছে সবই পর্যবেক্ষণ করছে। ব্যাস সঠিক সুযোগের অপেক্ষা করছে সে। খাওয়া শেষে প্রহর বলল, আচ্ছা শোনো, আজকে যেহেতু জার্নি করে এসেছি আর বেলাও তেমন হাতে নেই, তাই আজকে আর দূরে কোথাও যাওয়া দরকার নেই। সামনেই বীরেবের বিচটা একটু ঘুরে আসি, কাল না হয় অন্য কোথাও যাব। ফাহিম বলে উঠল। জো হুকুম বস। কিছুক্ষণ পরেই ওরা বিচের উদ্দেশ্যে বের হলো। আর ওদের পিছে গেল সেই অজানা ব্যক্তি। পিড়ে পিড়ের পিছে হাঁটছে ওরা। মাথার উপরে বিশাল সীমাহীন নীল গগনতলে খুশির হাত ধরে বালুর চাদরে হাঁটছে প্রহর। পাশেই অসীম নীল সমুদ্রের জলরাশির অশান্ত কলতান, আর তার সাথে তাল মিলিয়ে চলছে শীতল পবন। সব মিলিয়ে যেন এক অতুলনীয় দৃষ্টিনন্দিত পরিবেশ। জায়গায় জায়গায় উঁচু উঁচু নারকেল গাছের সারি, আবার কোথাও কোথাও বালির তৈরি সুন্দর সুন্দর মূর্তি। জায়গাটা প্রায়ই বাংলাদেশের কক্সবাজারের সমুদ্র সৈকতের মতোই। সব কিছুই অতি মনোমুগ্ধকর। তবে এসবের মাঝে একটা জিনিসই দৃষ্টিকটু লাগছে খুশি আর তিশা দুজনের কাছেই। সেটা হলো বিচের মেয়েগুলো। সবগুলো বিকিনি পরে কেমন বেশরমের মতো এখানে ওখানে ছড়িয়ে আছে। খুশির কেমন রাগ লাগছে। এসব দেখলে যে কোনো ছেলেদেরই নজর খারাপ হবে। তবে প্রহরের দিকে তাকাতেই খুশির সব রাগ হওয়াই উড়ে গেল। আমি শুধু শুধু রাখছি, আমার প্রহরীর নজর তো শুধু ওর খুশিতেই আবদ্ধ। এই যে কি সুন্দর মুগ্ধ নয়নে তাকিয়ে আছে আমার দিকে, এইসব মেতনিদের দেখার সময় আছে ওর? খুশি ঠোঁটে প্রাপ্তির হাসির রেখা টেনে দুহাতে প্রহরের বাহু জড়িয়ে ধরে কাঁধে আলতো করে মাথা এলিয়ে দিল। কিছুক্ষণ হাঁটার পর ওরা সিবোটে উঠে কিছুক্ষণ সমুদ্রে সওয়ারি করল। সন্ধ্যার সূর্য ঢলে পড়তেই ওরা আবারও রিসোর্টে ব্যাক করল। রিসোর্টে ফিরে কিছুক্ষণ রিসোর্টের পুল সাইডে বসে আড্ডা দিল ওরা। হঠাৎ প্রহরের অফিসের একটা ফোন আসায় প্রহর ফোনে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ল। তখনই তিশারও ওয়াশরুমে যাওয়ার দরকার পড়ল। তাই সে ফাহিমকে সাথে নিয়ে ওয়াশরুমের দিকে গেল। প্রহর এখনও কথা বলে যাচ্ছে। খুশি বোর হয়ে উঠে একটু পুলের কাছাকাছি এগিয়ে গেল। হাতে একটা ককটেলের গ্লাস, গ্লাসের মাঝে রাখা ছাতার মতো পাইপটা ঘোরাতে ঘোরাতে হাঁটছে খুশি। হঠাৎ একটি অপরিচিত এক লোক এসে বলল, ম্যাম, আপনার হাজবেন্ড আপনাকে ডেকেছে। খুশি ভ্রু কুঁচকে পিছনে তাকিয়ে দেখল ওখানে প্রহর নেই। প্রহরকে না দেখে খুশি লোকটার কথাই বিশ্বাস করে নিল। খুশি বলল, কোথায় ডেকেছে? লোকটা হাতের ইশারায় রিসোর্টের কর্নারের দিকে দেখিয়ে বলল, ওই যে ওইখানে আছে। খুশি লোকটার ইশারা অনুযায়ী সেদিকে এগিয়ে গেল। কর্নারের দিকে আসতেই হঠাৎ ওখানকার সব লাইট বন্ধ হয়ে গেল। খুশি একটু ঘাবড়ে গেল। ভীতু কণ্ঠে বলল, প্রহর, তুমি কি আছো এখানে? প্রহর!
হঠাৎ ওর সামনে কালো কোটওয়ালা মাথায় হুটি পরা কেউ এসে দাঁড়ালো ওর সামনে। লোকটার মুখের উপর লাল আলো পড়ল, আর আলো পড়তেই লোকটার ভয়ঙ্কর মাস্ক পরা মুখটা দৃশ্যমান হলো খুশির সামনে। হঠাৎ করে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে খুশির ভয়ে কলিজা কেঁপে উঠল। মুখ দিয়ে আওয়াজ বের করারও শক্তি পাচ্ছে না ও। তখনই ঘটল আরও ভয়ঙ্কর ঘটনা। ওই ভয়ঙ্কর লোকটা এবার ধারালো এক ছুরি বের করে খুশির দিকে তাক করল। খুশির এবার ভয়ে আত্মা বেরিয়ে যাওয়ার উপক্রম। আতঙ্কে দম বন্ধ হয়ে আসছে ওর। অনেক চেষ্টা করে শেষমেশ চিৎকার দিতে সক্ষম হলো সে। দুই চোখ খিচে নিয়ে গলা ছেড়ে একটা চিৎকার দিল খুশি। প্রহর ফিরে এসে কাউকে না দেখে ভ্রু কুঁচকে আসলো ওর। ফোনের নেটওয়ার্ক ঠিকমতো না পাওয়ায় একটু দূরে গিয়েছিল কথা বলার জন্য। যাওয়ার আগে তো খুশিকে পুল সাইডেই দেখেছিল, তাহলে আবার কোথায় গেল? প্রহর ফোন করলো খুশির নাম্বারে, দেখলো টেবিলের ওপরে খুশির ফোন বাজছে। প্রহর এবার একটু ঘাবড়ে গেল। খুশি ফোন রেখে কোথায় চলে গেল? একটু পরে ওখানে ফাহিমার তিশাও চলে এলো। ওদের সাথেও খুশিকে না দেখে প্রহরের চিন্তা হতে লাগলো। ওরা সবাই এদিক ওদিক খুশিকে খুঁজতে লাগলো। তখনই হঠাৎ কর্নারের সাইড থেকে খুশির চিৎকার শুনতে পেল প্রহর। হৃৎপিণ্ড কেঁপে উঠল ওর, ভয়ে কুঁকড়ে উঠল মন। খুশি? এটা তো খুশির আওয়াজ। খুশি? উচ্চস্বরে ডাকতে ডাকতে সেদিকে ছুটে এলো প্রহর। এসে দেখলো খুশি চোখ বুজে দুহাতে মাথা চেপে ধরে চিৎকার করছে। প্রহর আতকে উঠে ছুটে এলো খুশির কাছে। দুই হাতে খুশির মুখটা ধরে ভয়ার্থ কণ্ঠে বলল, এই খুশি, কি হয়েছে তোমার? তাকাও শোনা। প্রহরের কণ্ঠ শুনে চোখ মেরে তাকালো খুশি। প্রহরকে দেখে চাপটে ধরল ওকে। সারা শরীর থরথর করে কাঁপছে ওর। আতঙ্কিত কণ্ঠে বলল, প্রহর, ওই। অতিরিক্ত ভয়ের কারণে খুশি কথাও বলতে পারছে না। খুশিকে এভাবে ভয় পেতে দেখে প্রহর ঘাবড়ে গেল। আবারও খুশির মুখটা ধরে বলল, শান্ত হও প্লিজ। কি হয়েছে আমার সোনাটা? এমন করছো কেন তুমি? আর এখানে কেন এসেছো তুমি? খুশি কোনো রকমে নিজেকে একটু শান্ত করে বলল, একটা লোক এসে বললো তো তুমি নাকি আমাকে ডাকছো। আমি এখানে আসতেই ওই ভয়ঙ্কর লোকটা আমাকে ছুরি দিয়ে মারতে চাচ্ছিল। এখানেই ছিল ওই ভয়ঙ্কর লোকটা। প্রহর ভ্রু কুঁচকে বলল, ভয়ঙ্কর লোক? কোথায়? এখানে তো কাউকেই দেখলাম না। আমার মনে হয় তোমার কোনো ভ্রম হয়েছে। তুমি হয়তো অন্য কিছু দেখে ভয় পেয়েছো। না না, আমি সত্যি দেখেছি। অনেক ভয়ঙ্কর ছিল লোকটা। আমার ভয় করছে প্রহর, ও আমাকে মেরে ফেলবে। প্রহর খুশিকে বুকের মাঝে জড়িয়ে নিয়ে বলল, আমার জান পাখির গায়ে কেউ হাত দিতে পারবে না। আমি আছি না? আমি থাকতে কেউ তোমাকে ছুঁতেও পারবে না। ভয় নেই কোনো। প্লিজ এখন একটু শান্ত হও। এত স্ট্রেস তোমার শরীরের জন্য ঠিক না। প্রহর খুশিকে কোলে তুলে নিল। খুশি ভয়ে একেবারে প্রহরের বুকের মাঝে মুখ লুকিয়ে ফেলল। প্রহরের খুব চিন্তা হচ্ছে। কি এমন দেখলো খুশি? ওটা দেখেছে নাকি সত্যি, নাকি কোনো ভ্রম হয়েছে ওর? প্রহর আর খুশিকে এভাবে দেখে সেই অজানা ব্যক্তির শয়তানি হাসি হাসছে। ওদের এই করুণ চেহারা দেখে তার কলিজা যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। কে বলে তো মাত্র শুরু, আগে আগে দেখা হতা হে কিয়া? লাইফ হেল করে দিব তোমাদের। সকালবেলায় শিরশিরানি বাতাসের শীতলতা ছুঁয়ে দিল খুশির মুখমণ্ডল। আস্তে করে আঁখি যুগল মেলে তাকালো সে। প্রহরকে বিছানায় দেখতে পেল না। ভাবলো হয়তো উঠে গেছে। কালকের ওই ঘটনার পর খুশি প্রচুর ভয় পেয়ে গিয়েছিল। সারা রাত প্রহরের বুকের মাঝে লুকিয়েছিল। একটুর জন্যেও প্রহরকে কোথাও যেতে দেয়নি ও। খুশি আড়ামোড়া ভেঙে উঠে বসলো। তখনই প্রহর হাতে ট্রে নিয়ে রুমে ঢুকলো। প্রফুল্লতার সহিত বলতে লাগলো, আমার খুশি রানীর ঘুম ভেঙেছে বুঝি। এই দেখো, তোমার ডিয়ার হাজব্যান্ড তার বউয়ের খিদমতে হাজির হয়ে গেছে। পেয়েছে তোমার জন্য ফ্রেশ ফ্রেশ ব্রেকফাস্ট। ট্রেটা বেডের ওপর রেখে খুশির সামনে এসে বসলো প্রহর। কপালে চুমু এঁকে দিয়ে বলল, চলো তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে নাও, তারপর আমরা বের হব, কেমন? খুশির খুব খারাপ লাগছে নিজের কাছে। প্রহর ওকে এখানে এনেছে কিছু সুন্দর সময় কাটানোর জন্য, আর আমি কিনা সামান্য একটা ব্যাপার নিয়ে এভাবে ওকে টেনশনে ফেলে দিয়েছি। না না, এটা একদম ঠিক না। আমি প্রহরকে আর কোনো টেনশন দিব না। কথাগুলো ভেবেই খুশি হাসি মুখে প্রহরের গলা জড়িয়ে ধরে বলল, গুড মর্নিং মাই হাজব্যান্ড হাবি। ভাবছি আজ বাইরে না গেলে কেমন হয়।
তুমি আমি আর এই হানিমুন সুইট ব্যাপারটা কেমন হবে? প্রহর খুশির কোমর জড়িয়ে ধরে বলল। আই থিঙ্ক ইটস আ গ্রেট আইডিয়া, ইউ শুড গো ফর ইট। খুশি প্রহরের কপালে কপাল ঠেকিয়ে হাসল, সাথে হাসল প্রহরও। তারপর বলল, বাস একটাই সমস্যা, ফাহিমদের কি বলবো? এখন সবার তো আর তোমার মতো এত ইন্টেলিজেন্ট বউ নেই, ওদের মাথায় তো আর গ্রেট আইডিয়াটাও না আসতে পারে। ঠিক আছে? তাও ঠিক, সবাই তো আর খুশি না। ঠিক আছে, তাহলে ওদের মন রাখতে বাইরে যাব, কি আর করার। প্রহর হেসে দিয়ে খুশিকে কাতুকুতু দিতে দিতে বলল। তাই না? খুশি খিলখিল করে হাসছে আর মোচড়া মুচড়ি করছে। আজ ওরা প্রথমে গ্র্যান্ড বে বিচে এলো। মরিসাস দ্বীপের চারপাশে শুধুই সমুদ্র সৈকতের সৌন্দর্যে ভরপুর। যতদূর দেখা যায় শুধুই নীল রূপে রূপান্বিত। এই অসীম সৌন্দর্য ভাষায় প্রকাশ করা হয়তো অসম্ভব। গ্র্যান্ড বে বিচও তেমনি আরেকটি অপরূপ প্রকৃতির নিদর্শন। মরিসাসের উত্তরে অবস্থিত মরিশাসের অন্যতম সৈকত হিসেবে পরিচিত। প্রহরটা কিছুক্ষণ পূর্বেই এসে পৌঁছিয়েছে এখানে। সৈকতের সৌন্দর্যে মোহিত হচ্ছে সবাই। নীল স্বচ্ছ পানির মাঝে পা ডুবালো খুশি। সুইমিং পুলের পানির চেয়েও স্বচ্ছ সুন্দর পানি। পানির নিচের সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে। এ যেন এক অদ্ভুতপূর্ব অনুভূতি। পাশেই প্রহর খুশির হাত ধরে দাঁড়িয়ে আছে। আজ আর খুশিকে সে এক মুহূর্তের জন্যও একা ছাড়বে না। গতকালের ভুলের পুনরাবৃত্তি কোনো মতেই করবে না সে। পানিতে কিছুক্ষণ ঘোরার পর ওরা এখানেও বোটে উঠল। বোটে চড়ে গভীর নীল লেগুন প্রদক্ষিণ করছে। বোটে ঘুরতে ঘুরতে ওরা পোর্ট লুইস আর পর্বতমালারও প্রদক্ষিণ করল। ঘোরা শেষে ওরা সমুদ্র কিনারে সারি করা চোন পাতার গোল গোল ছাউনির নিচে এলো। ওখানে টেবিল চেয়ার রাখা আছে। ওরা এসে চেয়ারগুলোতে বসলো। ওখানেই হালকা কিছু খাওয়া দাওয়া করে নিল। খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়ল ওদের সাথে সাথে চলছে সেই অজানা ব্যক্তি। ওদের সব গতিবিধির ওপর তীক্ষ্ণ নজর তার। সঠিক সুযোগের অপেক্ষা করছে সে। প্রহরটা এবার এলো গ্র্যান্ড পের আরেকটি অপরূপ সৈকত লা কুভেটে। এটিও অসীম সৌন্দর্য বহনকৃত এক রূপবতী সৈকত। সমুদ্রের তীরে এবং পানির মাঝে জমা আছে হাজারো পাথরের মেলা। খুশি প্রহরের আর তিশা ফাহিমের হাত ধরে পানির মাঝে সেই পাথরের উপর এসে দাঁড়ালো। পাথরগুলো অনেক পিচ্ছিল হয়ে আছে। স্বচ্ছ জলরাশির মাঝে পাথর আর শৈবালগুলো দেখতে অপূর্ব লাগছে। পানির উত্তাল ঢেউ এসে পায়ের কাছে আছড়ে পড়ছে। এক অবিস্মরণীয় অনুভূতি হচ্ছে ওদের। সারাদিন আরও কিছু দর্শনীয় স্থানগুলো ঘুরে বেড়ালো ওরা। তারপর সন্ধ্যার একটু আগে পিড়ে বেড়ে বিচের পয়েন্টটি আছড়ে এলো সূর্যাস্ত দেখতে। সীমাহীন নীল সুস্পষ্ট জলরাশি আর পাথরে ঘেরা আরেকটি প্রকৃতির অপরূপ নিদর্শন হলো এই স্থানটি। অপরিসীম সৌন্দর্যের সমন্বিত এই জায়গার সৌন্দর্য আরও বাড়িয়ে দিল সূর্যাস্তের রক্তিম আভা। চারিদিকে কমলা আলোর ঝলকানি দিয়ে বিশাল থালার মতো সূর্যটা ঢলে পড়েছে সমুদ্রের গহ্বরে। প্রহর এসে পেছন থেকে খুশিকে বাহু ডোরে আবদ্ধ করে নিল। দুজন সাক্ষী হলো এক অবিস্মরণীয় মুহূর্তের। ফাহিমও পিছিয়ে রইল না। প্রহরের দেখা দেখি সেও তিশাকে জড়িয়ে ধরল। সূর্যাস্ত শেষে ওরা আবারও রিসোর্টে ফিরে এলো। সাথেই ফিরল সেই অজানা ব্যক্তি। আজ সারাদিন কোনো সুযোগ পায়নি নিজের কার্য প্রতিফলন করার। প্রহর এক সেকেন্ডের জন্যেও খুশিকে হাতছাড়া করেনি। তবে সেও এত সহজে ছাড়বে না। ওদের এই সুখ দুঃখ পরিণত করেই ছাড়বে। ডিনার শেষ করে প্রহর আর ফাহিমরা নিজেদের রুমে এলো। ফাহিম রুমে আসতেই দরজা আটকে দিয়ে তিশার হাত টেনে ধরল। তিশা ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে? টেনে ধরলে কেন? ফাহিম দুষ্টু হেসে বলল, খেলা? কি খেলা? ফুটবল, ভলিবল সব ধরনের খেলাই চলবে। এখানে আসার পর থেকে আমরা একবারও রোমান্টিক কোনো কিছু করতে পারিনি। রোজ তুমি ঘুরে ঘুরে এসে টায়ার্ড হয়ে শুয়ে পড়ো। আরে খুশি ভাবের কাছ থেকে কিছু শেখো। ওরা কত রোমান্টিক ব্যাপার স্যাপার করে, ওদের রোমান্সের চিহ্নগুলো শহরে শহরে বিদ্যমান দেখা যায়। আর এক তুমি হানিমুনে এসেও ঘুমাও, এটা কোনো কথা? তাই আজ নো ঘুমানো, অনলি রোম্যান্স অ্যান্ড রোম্যান্স। আমিও আমার শরীরে এমন চিহ্ন চাই। দেখো আমি তোমার জন্য কিছু এনেছি। ফাহিম লাগেজের ভিতর থেকে একটা প্যাকেট বের করে এনে তিশার হাতে দিয়ে বলল, এটা তোমার জন্য, প্লিজ এটা পরে এসো না।
তিশা প্যাকেট খুলে দেখলো এটা লাল রঙের সিফন জর্জেটের নাইটি। তিশা চোখ মুখ নাইটিটা বেডের সাথে ছিটকে ফেলে দিয়ে বলল, যে এটা কি? এসব আমি পারবো না, কিছুতেই না। ফাহিম অনুনয়ের সুরে বলল, আরে চিয়ের কি হলো, এটা তো সবাই পড়ে। প্লিজ একবার শুধু আমার জন্য পড়ো না, প্লিজ প্লিজ প্লিজ। ফাহিমের চোরাচুরিতে তিশাও আর মানা করতে পারল না। ওর মন রাখতে তিশা নাইটিটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফাহিম এদিকে এক্সাইটেড হয়ে লাফাতে লাগলো। আজ তো খেলা জমবে খুব। তিশা আস্তে আস্তে ফাহিম এক্সাইটমেন্টে নিচের প্রায় অর্ধেক জামাকাপড় খুলে ফেলল। বিছানার উপর ফুলের পাপড়ি বিছিয়ে দিল। তারপর অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো তিশার। কিছুক্ষণ পর ওয়াশরুমে দরজা খোলার শব্দে ফাহিম অতি উৎসাহ নিয়ে সেদিকে তাকালো। তবে তিশাকে দেখে ওর সব উৎসাহ ফাটা বেলুনের মতো ফুঁস হয়ে গেল। তিশা কামিজের ওপর দিয়েই নাইটিটা পরিধান করেছে। তিশার আউট অফ দ্য ওয়ার্ল্ড ড্রেসিং সেন্স দেখে ফাহিম বেচারা হতবিহ্বল হয়ে গেল। তিশা মৃদু পায়ে এগিয়ে এসে বলল,